আচ্ছা, তাহলে কালকে অবধি আমরা দেখেছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটনিয়ান মেকানিক্সে সমস্যা। নিউটনিয়ান মেকানিক্সের প্রথম সমস্যা কি ছিল? যে নিউটনিয়ান মেকানিক্সে আমাদের নিউটন অফ ইকুয়েশন অফ মোশন সলভ করি সেকেন্ড ল অনুসারে, ফোর্স ইকুয়াল টু মাস অ্যাক্সেলারেশন, ঠিক তো? সে সলভ করতে গিয়ে ইকুয়েশনটা ফ্রেম ডিপেন্ডেন্ট মানে বা কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট। কার্টেশিয়ান কোঅর্ডিনেটে একরকম ফর্ম হয়, স্ফেরিক্যাল পোলার একরকম হয়, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকম হয়। এবার তোমাকে কোনো প্রবলেম সলভ করতে গেলে তোমাকে সিমেট্রি খুঁজতে হবে। সিমেট্রি মানে কোন কোঅর্ডিনেট সিস্টেমে ওই ইকুয়েশন অফ মোশনকে সলভ করা সোজা। বাট তুমি কি চাইবে? তুমি তো চাইবে না বসে বসে কোঅর্ডিনেট সিস্টেম খুঁজতে, কোন সে কোঅর্ডিনেট সিস্টেম এটা সোজা হবে সলভ করা। তুমি কি চাইবে? জাস্ট আমাকে জিনিসপত্র দিয়ে দিলাম, এটাকে সলভ করতে বসে। তাহলে এইটা ছিল প্রথম নিউটনিয়ান মেকানিক্সের শর্টকামিং। দ্বিতীয় শর্টকামিং কি ছিল? যে নিউটনের ফোর্স ইকুয়েশন যদি সলভ করতে হয়, হুইচ ইজ ফোর্স ইকুয়াল টু মাস অ্যাক্সেলারেশন, তাহলে তোমাকে ফোর্স জানতে হবে। ইফ ইউ ডোন্ট নো দ্য ফোর্স, ইউ কান্ট সলভ দ্য ইকুয়েশন। এবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন কনস্ট্যান্ট ডাইনামিক্স যেগুলো হয়ে থাকে, কনস্ট্যান্ট মানে সিস্টেমের ক্ষেত্রে কিছু কিছু কনস্ট্যান্ট থাকে, বাধা থাকে, তখন আমি কনস্ট্যান্ট ফোর্স জানি না, এইরকম যদি কেস হয়, আমি এফেক্ট অফ দ্য ফোর্স জানি বাট নট দ্য ফোর্স ইটসেলফ, তখন আমি কি করে সলভ করব? ফোর্সই যদি না জানি, আই ক্যান্ট সলভ ইট। ঠিক আছে? তাহলে কনস্ট্যান্টের ক্ষেত্রে এটা একটা সমস্যা। তাহলে আমাকে কি করতে হবে? এর বাইরে বেরোতে হবে। এই বাইরে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশন। ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশনে এগুলো, এই ঝামেলাগুলো থাকবে না। তারপরে আমরা বলেছিলাম কি কনস্ট্যান্ট কত রকমের হয়। কনস্ট্যান্ট জেনারেলি 4 রকমের হয়ে থাকে, তাই তো? হলোনমিক, নন হলোনমিক, স্ক্লেরোনমিক, রিওনমিক। বোঝা গেল? আর ডিগ্রিজ অফ ফ্রিডম কি বুঝিয়েছিলাম, তাই তো? যখন কনস্ট্যান্ট থাকবে তখন ডিগ্রিজ অফ ফ্রিডম কমে যায়। 3 ডাইমেনশনের ক্ষেত্রে n সংখ্যক পার্টিকেল যদি থাকে, তাহলে তখন ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3n - k। ঠিক আছে? এই অবধি বলে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা দেখব কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আমাদের কি কি অসুবিধা তৈরি করে। প্রথম প্রবলেম, তুমি ভালো করে ভেবে দেখো, তোমার কাছে n সংখ্যক পার্টিকেল আছে। কত সংখ্যক পার্টিকেল আছে? হ্যাঁ, সাপোজ we have n number of particles in our system. n নাম্বার অফ পার্টিকেল যদি থাকে, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের জন্য একটা করে নিউটনস ইকুয়েশন থাকবে, তাই না? হুইচ ইজ force on the ith particle, which is I can decompose it into Fi external plus Fij, where j runs from 1 to n, but j is not generally equals to I, not generally. ঠিক আছে? and this is equals to, এটা হচ্ছে টোটাল ফোর্স অন দ্য ith পার্টিকেল। সেটা কার সঙ্গে সমান হবে? ith পার্টিকেলের মাস ইনটু d2 ri dt2, নিউটনস ল। তাহলে ভালো করে ভেবে দেখো কি লিখলাম। ith পার্টিকেলের ভর এবং ith পার্টিকেলের অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্সটার্নাল ফোর্স অন দ্য ith পার্টিকেল, বাইরে থেকে তুমি যে বল প্রয়োগ করছো, প্লাস ওই যে সিস্টেম, ওই সিস্টেমের কণাগুলো তো নিজেদের মধ্যে বল দিতে পারে। যেমন আমরা এখানে এতজন স্টুডেন্ট এবং টিচার দাঁড়িয়ে আছি, ঠিক আছে? শিলাদিত্যকে
শিলাদিত্যর ওপর একটা এক্সটার্নাল ফোর্স আছে, সেটা কি বলতো এখানে? গ্র্যাভিটেশন, যার জন্য ও এখানটায় বসে থাকতে পারছে। তাছাড়াও আমরাও কি ওর ওপর বল প্রয়োগ করছি না? বাই গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন কি বলছে? একটা বস্তু যার ভর আছে সে অন্য যে কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে। তাহলে আমরাও ওর ওপর বল প্রয়োগ করছি, সেটা হচ্ছে এইটা। কিন্তু ও তো নিজের ওপর নিজে বল প্রয়োগ করতে পারে না, তাই ওকে বাদ দেওয়া হলো। প্লাস ওর ওপর পৃথিবী যে এক্সটার্নাল ফোর্স, ঠিক তো? তাহলে তোমায় এই ith পার্টিকেল তোমাকে যদি আমি বলি তাহলে এটাকে সলভ করো, তুমি সলভ করতে পারবে? যদি এই ফোর্স গুলো বলে দিই তাহলে তো তুমি সলভ করতে পারবে। কিন্তু যদি কনস্ট্রেন্ট থাকে তাহলে তুমি এই ইকুয়েশনটাকে সলভ করা সম্ভব না। কেন? এরকম ইকুয়েশন কতগুলো আছে? n নাম্বার অফ পার্টিকেল, তাহলে প্রত্যেকের জন্য একটা ইকুয়েশন। তুমি সেদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে সলভ করতে পারবে অনলি হোয়েন যাদের কোঅর্ডিনেট গুলো ইন্ডিপেন্ডেন্ট হয়। যদি কোঅর্ডিনেট গুলো ইন্ডিপেন্ডেন্ট না হয়, ith পার্টিকেলের কোঅর্ডিনেট কার উপরে আবার নির্ভরশীল হবে? jth পার্টিকেলের উপর। কোন একটা পার্টিকেল উপর নির্ভরশীল হবে, কেননা রিলেটেড। ওই যে ডাম্বেলের এক্সাম্পলে ভাবো, x1 y1 z1, এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 z2। তুমি সিম্পলি fx1 equal to m d2 x1 dt2 জাস্ট একটা নিয়ে করছি, আর এখানে তুমি ধরলে fx2 equal to m2 d2 x2 dt2, তুমি এখানে সলভ করে ফেলতে পারতে যদি দুটো পার্টিকেল ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো আলাদা আলাদা ইকুয়েশন। কিন্তু যদি আমি এটাকে একটা রিজিড রড দিয়ে অ্যাড করে দিই, তাহলে কি কোঅর্ডিনেট x1 আর x2 ইন্ডিপেন্ডেন্ট হবে? ডিপেন্ডেন্ট হয়ে যাবে। যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে এই দুটো ইকুয়েশন যাদের তুমি ইন্ডিপেন্ডেন্ট ভাবছিলে তারা কি আর ইন্ডিপেন্ডেন্ট থাকবে? থাকবে না। তখন তুমি ইজিলি এটাকে আলাদাভাবে সলভ করা সম্ভব নয়। ইজ ইট ওকে? তাহলে এই যে সাপোজ উই হ্যাভ n নাম্বার অফ পার্টিকেলস ইন আওয়ার সিস্টেম, তার ইকুয়েশন অফ মোশন is this. These equations cannot be solved independently. একটার সঙ্গে আর একটাকে ইন্ডিপেন্ডেন্টলি তুমি সলভ করতে পারবে না if there exists constraint. As with constraint the coordinates, মানে ওই আর আই গুলো, ঠিক আছে, এখানে আই রান করছে কত থেকে, এক থেকে শুরু করে এন, কারণ এন নম্বর অফ পার্টিকেল আছে বলে আমি ধরে নিয়েছি। as with constant these coordinates are not independent. যেহেতু ইন্ডিপেন্ডেন্ট নয় তাই তুমি আলাদা আলাদা ভাবে এই নিউটনের ইকুয়েশন প্রত্যেক পার্টিকেলের জন্য সলভ করতে পারো না। তাহলে আটকে গেলে। 2 নম্বর কেস, যদি কনস্ট্যান্ট ঢুকে যায় তাহলে কনস্ট্যান্ট ফোর্সও তো ঢুকবে, কেননা কিছু তো ফোর্স লাগবে যেটা ওই কনস্ট্যান্টটাকে হোল্ড করছে, রাইট? তাহলে সে সমস্ত ক্ষেত্রে তুমি যদি কনস্ট্যান্ট ফোর্স না জানো তাহলে কি হবে? ইকুয়েশন সলভ করতে পারবে না। Second problem with constant, first problem is this. Second problem, sometimes constraint forces are unknown, though their effects are
known. Is it okay? So we can't solve Newton's equation of motion, EOM লিখলাম, in that case তুমি ফোর্সই জানো না, তুমি কি করে সলভ করবে ইকুয়েশন? ঠিক আছে, এই দুটো থেকে বাঁচতে হবে, এই দুটো থেকে বাঁচতে হবে। উপায় কি বাঁচার? হোয়াট টু ডু? কনস্ট্যান্ট থাকলে এই দুই ধরনের সমস্যা আসবেই। কি করে আমি এই সমস্যা থেকে বেরোবো? প্রথম কথা, এই যে ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট আছে না, ঠিক আছে, we can introduce generalized coordinates. এটার নামটা প্রথম শুনলে, generalized coordinate কে ইন্ট্রোডিউস করা যায়, which are independent of each other, যাদের মধ্যে কোনো ডিপেন্ডেন্স নেই, ইন্ডিপেন্ডেন্ট হয় জেনারেলাইজড কোঅর্ডিনেটস হলে, ঠিক আছে, বাট it can be done only for holonomic constant. একমাত্র যদি হলোনমিক কনস্ট্যান্ট হয় তখনই আমি জেনারেলাইজড কোঅর্ডিনেটকে ইন্ট্রোডিউস করতে পারবো, না হলে কিন্তু নয়। তাহলে এটা গেল প্রথম প্রবলেমের সলিউশন, ঠিক আছে। তার মানে বুঝতে পারছিস তো আমরা যা করবো তা হচ্ছে হলোনমিক, কারণ হলোনমিক না হলে জেনারেলাইজ ইন্ট্রোডিউস করতে পারবো না, আর জেনারেলাইজ যদি না হয় কোঅর্ডিনেট গুলো ইন্ডিপেন্ডেন্ট হবে না। তাহলে এটা গেল 1 নম্বর প্রবলেমের সলিউশন। দ্বিতীয় প্রবলেমের সলিউশন কি? দ্বিতীয় প্রবলেম কি ছিল রে? কনস্ট্যান্ট ফোর্সেস দেওয়া নেই, রাইট? কনস্ট্যান্ট ফোর্স দেওয়া নেই, তাহলে কি করে আমি সলভ করব? তাহলে আমাকে এমন ভাবে ইকুয়েশন অফ মোশনটা তৈরি করতে হবে যাতে কনস্ট্যান্ট অফ ফোর্সের কথা আসেই না। যদি নাই আসে তাহলে বেঁচে গেলাম, ঠিক আছে। সেকেন্ড হলো we have to formulate the equation of motion in such a way so that the constant force does not arise. কিন্তু এটা কি করে হয়? এটা করা হয়, this is done by observing that the virtual, not actual, virtual work done by force of constraint is 0. ফোর্স অফ কনস্ট্যান্টের মাধ্যমে অ্যাকচুয়াল কোনো কাজ থাকতে পারে, কিন্তু ভার্চুয়াল, ভার্চুয়াল মানে জিনিসটা আসল নয়। যেমন তোরা এখন সেই বিভিন্ন গগলস বেরিয়েছে না,
এতে ভার্চুয়ালি মেটাতে দেখায় না, ভার্চুয়াল ওয়ার্ল্ড হুইচ ইজ নট অ্যাকচুয়াল। ঠিক আছে, জাস্ট লাইক দ্যাট। আমরা অ্যাকচুয়াল কাজ দেখাবো না, আমরা দেখাবো ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ কনস্ট্যান্ট ইজ 0। এইটা যদি করি তাহলে আমাদের দুটো প্রবলেমই সলভ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এক হচ্ছে হলোনমিক কনস্ট্যান্টের ক্ষেত্রে জেনারেলাইজড কোঅর্ডিনেট ইউজ করব, আর 2 নম্বর ইউজ করব ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ কনস্ট্যান্ট ইজ 0। এর একটা এক্সাম্পল দেখাবো। ঠিক আছে, নট ভার্চুয়াল, দেখবি অ্যাকচুয়ালি সেই ধরনের জিনিসগুলো 0 হয়। এবং এটা করব ফর রিজিড বডি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিজিড বডি? কাকে আমরা রিজিড বডি বলি? যে বস্তুর পার্টিকেল গুলোর মধ্যে দূরত্ব ফিক্সড, দ্যাট মিনস সেগুলো টাইমের উপর নির্ভর করবে না, তাই তো? তাহলে ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের রিজিড বডি। ইজ ইট ওকে? দিস ইজ দ্য ith particle, this is jth particle. It has coordinate ri with respect to some origin and rj of the jth particle. ঠিক আছে, then what is this? This is ri minus rj. বোঝা গেল? Is it okay? Let a rigid body has n number of particles. ঠিক আছে, it has the property, এর একটা প্রপার্টি আছে, সেটা কি? ri minus rj তার স্কোয়ার, that must be constant for any i and j। i এবং j এর ভ্যালু যতই হোক, মানে বিভিন্ন পার্টিকেল, ফার্স্ট পার্টিকেল, সেকেন্ড পার্টিকেল, থার্ড পার্টিকেল, যত পার্টিকেলই হোক, মোদ্দা কথা যে কোনো দুটো পার্টিকেলের ক্ষেত্রে এই দূরত্বটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? বেশ। এবং এক্সটার্নাল কোনো ফোর্স নেই। ঠিক আছে, রিজিড বডি মানে কি? পার্টিকেল গুলো দূরত্ব ফিক্স, তার মানে কেউ তো আছে যে ওই পার্টিকেল গুলোকে ধরে রেখেছে, সেই অনলি সেই কনস্ট্যান্ট ফোর্স নিয়ে আলোচনা করব, আর কিচ্ছু না। ক্লিয়ার? দ্য ফোর্স অন ith particle is given by Fij sum over j equal to 1 to n। এটা কি বললাম? ith পার্টিকেলের উপর ফোর্স ডিউ টু jth পার্টিকেল, এবং j ইকুয়াল টু 1 থেকে কত? n। এবং এই ফোর্স গুলো সব কি ফোর্স? কনস্ট্যান্ট ফোর্স। যে কনস্ট্যান্ট ফোর্সের জন্য এই পার্টিকেল গুলো সব নিজের জায়গায় ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছে। So the work done on ith particle due to its displacement, সেটা যদি আমি wi বলি, সেটা কি হবে? সাম ওভার যে টোটাল ফোর্স 1 to n Fij ডট dri হবে না? আমি জানি পার্টিকেলটা সরানো সম্ভব না, বিকজ রিজিড পার্টিকেল,
তাই তো? তাও আমি ধরছি আয়ত পার্টিকেলের সামান্য সরণ হয়েছে, হুইচ ইজ ডি আর আই। বেশ, এবং এই ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স প্লাস ওদের নিজেদের মধ্যেই, তাই না? বাইরে কেউ নেই। নিজেদের মধ্যে মানে কি? তাহলে এই ফোর্সটা কি ধরনের সূত্র স্যাটিসফাই করবে? নিউটনের থার্ড ল। ঠিক আছে? নিউটনের থার্ড ল কি? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বলা আছে। তাহলে এটা হচ্ছে আয়ত পার্টিকেলের ওয়ার্ক। তাহলে টোটাল সিস্টেম উপর ওয়ার্ক করতে হবে। টোটাল ওয়ার্ক done on the rigid body W, that must be equals to sum over I equal to 1 to n Wi। প্রত্যেকটা পার্টিকেলের কাজ দেখে নেব, দেখে নিয়ে কি করে দেবো? যোগ করে দেবো। কিন্তু Wi এর ভ্যালু আমি জানি। W এর ভ্যালু ওই যে sum over j equal to 1 to n Fij dot dri, এবং হ্যাঁ, j equal to 1 to n এখানে লিখেছিলাম। আর একটা জিনিস লেখা উচিত ছিল, j is not equal to I। ও নিজের উপরে নিজে তো বল প্রয়োগ করবে না। এই যে এক্সপ্রেশনটা বেরোলো, এই যে এক্সপ্রেশনটা বেরোলো, এটাকে আমি এভাবে লিখতে পারি, হাফ সাম ওভার I equal to 1 to n সাম ওভার j equal to 1 to n Fij dot dri plus sum over j equal to 1 to n sum over I equal to 1 to n, obviously এখানে j not equal to I not equal to j, Fji dot drj। একই জিনিস, জানা I এর উপরও সাম আছে, j এর উপরও সাম আছে। একটা Fij dot dri লিখেছি, করলে যা আসবে Fji dot drj করলেও তাই আসবে। ঠিক আছে? এবং সামটাও এক, এবং বাইরে হাফ নিয়েছি, তাহলে কোনো অসুবিধা নেই। এবার নিউটনের থার্ড ল অ্যাপ্লাই কর। Fij আর Fji এর মধ্যে সম্পর্ক কি হবে? মাইনাস। তাহলে আমি ইউজ করি হাফ সাম ওভার I equal to 1 to n সাম ওভার j equal to 1 to n Fij, ধর Fji equal to কত? মাইনাস Fij। তাহলে এটা Fij ডট dri মাইনাস drj। কেন লিখতে পারলাম? যেহেতু Fij is equals to minus of Fji, তা না হলে কিন্তু আমি লিখতে পারবো না। জেনারেলি এটাই হয়ে থাকে, নিউটনস থার্ড ল হোল্ডস, সবসময় হোল্ড করে। Fi যেটা, Fi মানে ফোর্স অন দা ith particle ডিউ টু jth particle। jth particle ith particle উপর বল দিচ্ছে, তাই তো? নিউটনের থার্ড ল বলতে পারবি? Every action has an equal and opposite reaction। ঠিক কথা। এটাকে বলা হয় নিউটনস থার্ড ল এর উইক ফর্ম। আর নিউটনস থার্ড ল এর স্ট্রং ফর্ম কি? স্ট্রং ফর্মটা প্রথম কথাটা সেম, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন অ্যান্ড ইট অ্যাক্টস, মানে ফোর্সটা অ্যাক্টস করে অ্যালং দ্য লাইন জয়নিং দেম। বোঝা গেল? আমি লিখে দিচ্ছি, যাই হোক এই জায়গাটা মুছে দিচ্ছি, ছবিটা থাক। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, নিউটনস থার্ড ল ইন স্ট্রং ফর্মেই লিখবো, অন্য কোনো ফর্মে আমরা লিখবো না।
ইন স্ট্রং ফর্ম কি হয়? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল and opposite reaction, and it acts along the line joining two particles. যে পার্টিকেল গুলোর মধ্যে বল ক্রিয়া করছে সেই পার্টিকেলের সংযোগকারী রেখা বরাবরই ক্রিয়া করবে। ইজ ইট ওকে? ইজ ইট ওকে? ঠিক আছে। নাও রিজিড বডির ক্ষেত্রে তুই কি লিখেছিস? প্রথমেই কন্ডিশন আর আই মাইনাস আর জে তার স্কোয়ার সমান কত? কনস্ট্যান্ট। উভয়ের দিকে যদি আমি ডেরিভেটিভ করি, ডি অফ আর আই মাইনাস আর জে তার স্কোয়ার ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তো এটা কি লেখা যায় ডেরিভেটিভ করলে? আর আই মাইনাস আর জে ডট ডি আর আই মাইনাস ডি আর জে ইকুয়াল টু 0। অবভিয়াসলি একটা দুই ফ্যাক্টর আসবে, আমরা বদার্ড নই। ঠিক আছে? হবে তো না হবে না? এই ডিআরআই মাইনাস ডিজে কোথাও আছে? আর কোথাও? 1 নম্বরেও আছে, শুধু 1 নম্বরে এটা এফআই জে, আর এখানে এটা কি আছে? আর আই মাইনাস আর জে। এবার ভালো করে ভাব, এফআই জে কোন বরাবর কাজ করে? নিউটনস থার্ড ল কি বলছে? জয়নিং লাইন। তার মানে এই যে আই আর এই যে যাই, এদের জয়নিং লাইন বরাবর কাজ করছে। জয়নিং লাইন বরাবর আর আই মাইনাস আর জে কি না? আর তা নয়, কি ওর প্যারালাল হবে তো না হবে না? প্যারালাল ওর অ্যান্টি, মানে অ্যান্টি প্যারালাল। ইজ ইট ওকে? এফআই যে ওই লাইন বরাবরই কাজ করবে, যে এই দিক থেকে এই দিকে হতে পারে বা এই দিক থেকে এই দিকে হতে পারে, কিন্তু যাই হবে সেটা ওই লাইন বরাবরই হবে। ঠিক তো? বেশ, তাহলে এফআই জে এবং আর আই মাইনাস আর জে এই দুটো মোটামুটি সেম ডাইরেকশন বা 180 ডিগ্রি অপোজিট ডাইরেকশন। বেশ, এটা কি ডট আছে তো? দিস ভেক্টর ডট দিস ইজ 0, রাইট? তাহলে এইটাও কত হবে? 0। কেন? এফআই জে ইজ প্যারালাল অর অ্যান্টি প্যারালাল টু আর আই মাইনাস আর জে। কোনো অসুবিধা? as Fij is parallel or anti-parallel to Ri minus Rj. Hence, equation 2 suggests, 2 নম্বর ইকুয়েশন কি সাজেস্ট করছে? 1 নম্বর ইকুয়েশনের ভ্যালু কত হবে? Suggests W equals to 0. Total work কত? 0. Is it okay? ভালো করে ভেবে দেখ, কি নিয়ে শুরু করেছিলাম? রিজিড বডি। শুধু ওদের মধ্যে কোন বলগুলো ধরেছিলাম? নিজেদের মধ্যে বল, তার মানে কনস্ট্যান্ট ফোর্স, এবং ভার্চুয়ালি আমি একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে বলে ধরে নিয়েছিলাম, যদিও অ্যাকচুয়াল কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। এবং ধরে কি দেখলাম? ওয়ার্ক ডান ইন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য কনস্ট্যান্ট ফোর্সের জন্য যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা কত হচ্ছে? 0। তাহলে কনস্ট্যান্ট ফোর্স কি থাকলো না? ওয়ার্কটাকে আমি কি করে দিলাম? ওয়ার্ক বাই কনস্ট্যান্ট ফোর্স কত দেখানো গেল? 0। এই জিনিসটাকে আমরা ইউজ করব ল্যাবে এবার। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম? কনস্ট্যান্ট যে ফোর্স তাদের দ্বারা কৃতকার্য কত হলো? 0। এই এক্সাম্পলটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে গেল। এইটাকে দেখে এবার আমরা এগোবো।
একটা প্রিন্সিপাল আছে যার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ it states that the work done by constraint force in a virtual displacement is zero. This is the principle of virtual work. যে কোনো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, নট অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট, যে কোনো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টে কনস্ট্যান্ট ফোর্সের দ্বারা কৃতকার্য কত হয়? কত হয়? এই প্রিন্সিপালটাকে আর আমরা এটাকে নিয়ে বেশি ডিসকাস করব না, জাস্ট এটাকে ইউজ করব। একটা এক্সাম্পল তো দেখে নিলাম, এবার আমরা ইউজ করব। ইউজ করে যেটা বানাবো তার নাম হবে বাঙালিরা উচ্চারণ করব ডি আলেমবার্টস প্রিন্সিপাল, অ্যাকচুয়াল কথা হচ্ছে ডালেমবার্টস প্রিন্সিপাল। ধরো একটা সিস্টেম আছে, সিস্টেমে এন নাম্বার অফ পার্টিকেল আছে। কতগুলো পার্টিকেল আছে? এন নাম্বার অফ পার্টিকেল। তাহলে তাদের কোঅর্ডিনেট কি কি হবে? r1 r2 ডট 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 rn। ঠিক আছে, বেশ। এবার আমি ধরছি কনস্ট্যান্ট ফোর্স তো আছেই, তার সঙ্গে এক্সটার্নাল ফোর্সও আছে, মানে অ্যাপ্লাইড ফোর্সও আছে। ঠিক আছে, let a system has n number of particles. Now Newton's second law for the ith particle is given by ith particle এর জন্য ইকুয়েশন অফ মোশন কি হবে? pi ডট, আমি জানি তোর ইচ্ছা নিউটনের সেকেন্ড ল কি? The force applied on an object is equal to rate of change of linear momentum. তো রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম বসিয়ে দিলাম, সেটা কার সঙ্গে ইকুয়াল হবে? ফোর্স। সেই ফোর্সটাকে দুভাগে ভাগ করছি, এফ আই অ্যাপ্লাইড বাই এক্সটার্নাল ফোর্স, যেটা তুই অ্যাপ্লাই করেছিস, নট কনস্ট্যান্ট ফোর্স। ঠিক আছে, প্লাস কনস্ট্রেন্ট ফোর্স। দুভাগে ভাগ করলাম। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, যেমন হচ্ছে এটা তো রিজিড বডি, হ্যাঁ, এই রিজিড বডির প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে কনস্ট্যান্ট ফোর্স কাজ করছে, আবার প্রত্যেকটা পার্টিকেলের উপর গ্র্যাভিটেশন কাজ করছে না করছে না, দ্যাট ইজ অ্যাপ্লাইড ফোর্স। তাহলে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলকে দুভাগে ভেঙে নিলাম, একটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স। বেশ, সো sum over I equal to 1 to n pi dot
ডেল্টা আর আই। দেখ আমি ডি আর আই বলিনি, হ্যাঁ ডি আর আই বলেছি, ডেল্টা আর আই বলেছি। এই ডেল্টা দেওয়ার মানে হচ্ছে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, নট অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট। পরিষ্কার? এবং সেটা দিয়ে টোটাল যতগুলো পার্টিকেল ছিল তার উপর যোগ করে দিয়েছি। তাহলে এই দিয়ে কি হবে? সাম ওভার i equal to 1 to n if I applied dot delta ri plus sum over ঠিক আছে? আচ্ছা, এই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কে একটা জিনিস একটু ঠিক করতে হবে। ইট স্টেটস দ্যাট দ্য ওয়ার্ক ডান অন এ সিস্টেম, গোটা সিস্টেমের ওপর, বাই কনস্ট্যান্ট ফোর্স ইন এ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ইজ জিরো। কেন বললাম বলতো অন এ সিস্টেম? আগের যখন এক্সাম্পলটা করলাম রিজিড বডির জন্য টোটাল কাট জিরো, শুধু আইএথ পার্টিকেলের ওপর কাজ জিরো প্রমাণ করা গেছিল, নাকি পুরো সিস্টেমের টোটাল কাজ জিরো প্রমাণ করা গেছিল? পুরো সিস্টেমের ওপর, নট আইএথ পার্টিকেল। তাই গোটা সিস্টেমকে ধরতে হবে, শুধুমাত্র কোনো একটা সিস্টেমের পার্টিকেলকে ধরলে কিন্তু প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক প্রযোজ্য নয়। ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য হোল সিস্টেম। বেশ, নাও বাই প্রিন্সিপাল, আচ্ছা লিখে রেখেছিস তো, ডেল্টা আর আই ইজ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, ডি হলে অ্যাকচুয়াল আর ডেল হলে ভার্চুয়াল। প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, sum over if I see I equal to 1 to n dot del ri is 0, তাই নয় কি? প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কি বলেছে? ওয়ার্ক ডান অন এ সিস্টেম বাই কনস্ট্যান্ট ফোর্স ইন এ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ইজ 0। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট যেহেতু আমি ডেল্টা ধরেছি, টোটাল সিস্টেম যেহেতু সাম আছে আই ইকুয়াল টু 1 টু n, প্রত্যেক পার্টিকেল কটাকে নিয়েছি, ওয়ার্ক মানে এফ ডট ওইটা হতে হবে। সো দিস ইজ 0। কি জন্য? প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। হেন্স উই অবটেন, এই ইকুয়েশন থেকে এবার কি পাচ্ছি দেখো, ওই পার্টটা 0, তাহলে অনলি অ্যাপ্লাইড পার্ট, সাম ওভার I equal to 1 to n if I applied dot delta ri is equals to sum over I equal to 1 to n pi dot delta ri, which means sum over I equal to 1 to n if I applied minus pi dot the virtual displacement is 0. This is called D'Alembert's principle. So now প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ইউজ করেছি, করে যে ইকুয়েশন আমরা পেলাম সেখানে কোথাও আর কনস্ট্যান্ট ফোর্স আছে? তাহলে কনস্ট্যান্ট ফোর্স জানার আমার দরকার নেই, শুধুমাত্র অ্যাপ্লাইড ফোর্স থাকলেই এই ইকুয়েশন অফ মোশনটাকে সলভ করা যাবে। তাহলে আমরা বেঁচে গেলাম নাকি? কনস্ট্যান্টের সেকেন্ড প্রবলেম কি ছিল? ফোর্স অফ কনস্ট্যান্ট জানি না, রাইট? এখন তো কনস্ট্যান্টই নেই, তাহলে জানার দরকার নেই, আমরা বেঁচে গেলাম না, বাঁচিনি। এটা কটা ইকুয়েশন? একটা না এন সংখ্যক? শিওর?
ঠিক আছে, কি করে n সংখ্যক হয় দেখি। ধর দুটো পার্টিকেল আছে, কটা পার্টিকেল, এবং ওয়ান ডাইমেনশন, টু পার্টিকেল অ্যান্ড ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশনে তার মানে কোঅর্ডিনেট কটা হবে, এক্স জাস্ট। তাহলে এই ইকুয়েশনটা কি হবে রে, প্রথম পার্টিকেলের ওপর অ্যাপ্লাইড ফোর্স মাইনাস p1 ডট, আর ভেক্টর দিচ্ছি না, দেওয়ার তো দরকার নেই, ওয়ান ডাইমেনশন তো, ডেল্টা x1 প্লাস f2 অ্যাপ্লাইড মাইনাস p2 ডট ডেল্টা x2 ইকুয়ালস টু 0। তুই বলবি স্যার এইটা প্লাস এইটা 0, তাই তো, এইটা 0, এইটা প্লাস এইটা 0, এবং তাহলে আমি লিখতে পারি f1 অ্যাপ্লাইড ইকুয়াল টু p1 ডট, রাইট, আর লিখতে পারি f2 অ্যাপ্লাইড ইকুয়াল টু p2 ডট। তোরা ওখানে বলেছিলি এখানে কটা ইকুয়েশন আছে, এনটা, তাহলে এখন কটা ইকুয়েশন লাগছে, দুটো ইকুয়েশন লাগছে না লাগছে না? তোরা বলতে চাইছিলি এটাও 0, এটা 0 না হোক, x1 আলাদা, x1 হচ্ছে প্রথম পার্টিকেলের কোঅর্ডিনেট, x2 হচ্ছে সেকেন্ড পার্টিকেলের কোঅর্ডিনেট, দুটো তো আলাদা। ডেল্টা x1 এবং ডেল্টা x2 তার সঙ্গে কিছু গুণ আছে, তা সত্ত্বেও 0। তার একমাত্র উপায় হচ্ছে এই দুটো আলাদা আলাদা ভাবে 0। হ্যাঁ, সেই করেই তো আমরা দুটো ইকুয়েশন পেলাম। কিন্তু এটা কখন করা সম্ভব, দিস ইজ অনলি পসিবল if x1 and x2 are independent। যদি ডিপেন্ডেন্ট হয় তখন কিন্তু এইটা 0 এবং এইটাও 0 বলা যাবে না। এইটা প্লাস এইটা 0, সেখান থেকে আমি এইটার সহগ 0, এইটার সহগ 0 তখনই বলতে পারি যখন x1 আর x2 ইন্ডিপেন্ডেন্ট ম্যাথামেটিক্যালি, ঠিক আছে। কিন্তু তুই কি করে জানলি x1 x2 ইন্ডিপেন্ডেন্ট? তুই তো কনস্ট্যান্ট ফোর্স নীল করে বার করেছিস, তার মানে কনস্ট্যান্ট আছে তো। তাহলে x1 x2 কি ইন্ডিপেন্ডেন্ট হয় যখন কনস্ট্যান্ট থাকে? একটা কোঅর্ডিনেট আরেকটা কোঅর্ডিনেটের উপর কি হয়, ডিপেন্ডেন্ট হয়ে যায়। তার মানে এখানে n সংখ্যক ইকুয়েশন নেই। কটা ইকুয়েশন এটা? সিঙ্গেল একটা ইকুয়েশন এইরকম, প্রথম পার্টিকেলের ফোর্স মোমেন্টামের চেঞ্জ, তার ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট প্লাস সেকেন্ড পার্টিকেলের টার্ম প্লাস থার্ড, এরকম করে n সংখ্যক পার্টিকেলের যোগ করে 0, একটা ইকুয়েশন, n নাম্বার অফ পার্টিকেল। এটাকে সলভ করা কতটা টাফ হবে? টাফ নয়। কিন্তু যদি আমি একটা প্রত্যেকটা পার্টিকেলের জন্য আলাদা আলাদা ইকুয়েশন পেতাম তাহলে আমি সলভ করে ফেলতাম না, কিন্তু পাচ্ছি কি, সিঙ্গেল ইকুয়েশন। বিকজ RIs are not independent। যদি ইন্ডিপেন্ডেন্ট হতো তাহলে আলাদা আলাদা ইকুয়েশন পেতাম n সংখ্যক, কিন্তু তারা ডিপেন্ডেন্ট। তাহলে কটা ইকুয়েশন আমার কাছে? সিঙ্গেল ইকুয়েশন। এই সিঙ্গেল ইকুয়েশন সলভ করতে হবে, ভ্যারিয়েবল n, ইকুয়েশন কটা? জেনারেলি যতগুলো ভ্যারিয়েবল ততগুলো ইকুয়েশন হলে আমরা সলভ করতে পারি। এখানে ভ্যারিয়েবল হচ্ছে n, ইকুয়েশন 1, সলভ করতে পারবি? তাহলে ফার্দার আমাকে এগোতে হবে যাতে করে এই ইন্ডিপেন্ডেন্ট করতে পারি কোঅর্ডিনেট গুলো। কোঅর্ডিনেট গুলো এখনো কি আছে, ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটকে ইন্ট্রোডিউস করব, যার নাম হচ্ছে জেনারেলাইজড করে ল্যাগ্রেঞ্জিয়ানে ঢুকতে পারবো। বোঝা গেল? তাহলে এতক্ষণ অবধি শুধু আমরা কি রিমুভ করলাম, কনস্ট্যান্ট ফোর্স রিমুভ করতে পারিনি, ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। বাট স্টিল ডিএলএমবার্টস প্রিন্সিপাল পরীক্ষায় আসে কিন্তু ডিরাইভ করা, পারবি ডিরাইভ করতে? প্রবলেম কি, যে উই হ্যাভ অনলি ওয়ান ইকুয়েশন instead of n equations. Clear?